আমরা প্রশ্নোত্তরে যাব। অনেকে হাত তুলেছেন, আমি 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 দেখে নিচ্ছি। আপনারা যদি আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে এবং মতামত রাখেন, আমাদের সুবিধা হবে। আমি দেখছি প্রবীর ব্যানার্জি হাত তুলেছেন। আমি প্রথমে প্রবীর দাকে বলবো, যদি প্রবীর দা, হ্যাঁ প্রবীর দা, প্রবীর ব্যানার্জি, হ্যাঁ প্রবীর দা আপনার প্রশ্নটা আগে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 প্রবীর দা। আচ্ছা, প্রথম বলি, অশোক বাবু অশোক বাবুর কথাটা আগে, কথাটা পরে বলছি। তো অশোক বাবু যেভাবে আলোচনাটা শুরু করছেন, সেখানে উনি বললেন আগে মানুষ বিজ্ঞান মনস্ক হয়, তারপরে বিজ্ঞান মনস্কতার ফলস্বরূপ সে নাস্তিক হয়। এই জায়গাটা আমি অশোক বাবুর সাথে একমত হতে পারলাম না। তার কারণটা হচ্ছে, আমরা যদি বেদের যুগেও ফিরে যাই, বেদের যুগে আমরা দেখতে পাচ্ছি যে চার্বাক দর্শনটা যারা তৈরি করেছিল তাদের মধ্যে কতখানি বিজ্ঞান মনস্কতা জানি না, কিন্তু তাদের মধ্যে ঈশ্বর বিরোধিতা ছিল। অর্থাৎ চার্বাক পন্থীরা কিন্তু ঈশ্বরকে মানত না, কিন্তু তারা কিন্তু তখনও পর্যন্ত বিজ্ঞান মনস্ক হয়ে ওঠেনি। তাদের বিজ্ঞান মনস্কতা, তাদের বিজ্ঞানটা কি, বিজ্ঞানটাকে বিশেষ করে তাদের জানারই সুযোগ ঘটেনি, কারণ চার্বাকটা অনেক পুরনো দর্শন। এই জায়গাটায় আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন না বিজ্ঞান মনস্ক হতেই হবে? ধরুন ছেলে ছোটবেলা থেকে দেখছে তার বাবা মা ঈশ্বরে বিশ্বাস করে না, সেই যে বিশ্বাস করতে দেখে অনেকে ঈশ্বর বিশ্বাসী হয়, অনেকে বাবা মাকে ঈশ্বর বিশ্বাসী হতে দেখছে না, মানে নাস্তিক দেখছে, তার চেয়ে নাস্তিক হয়েছে। কিন্তু তার মধ্যে যে বিজ্ঞান মনস্কতা চলে এসছে, এরকম তো নাও হতে পারে। অর্থাৎ আমি বলতে চাই, এরকম অনেক নাস্তিক তো হতে পারে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু আমি করি যে একটা আংটি পরে আমি দেখেছি অনেক কাজ হয়, অনেক চাকরি বাকরি পেয়ে যায়। তো সেই নাস্তিক বিজ্ঞান মনস্ক নয়। এরকম নাস্তিকের সংখ্যাও খুব কম যে আছে এরকম নয়। অর্থাৎ মানে আমাদের অশোকবাবু যে একটা ডায়াগ্রাম করছেন, সেখানে উনি লিখেছেন নাস্তিকতাবাদ, সংশয়, যুক্তিবাদ, এই পিলারগুলো আছে, অবিশ্বাস, এগুলো দিয়ে বিজ্ঞানের লোকপ্রিয় ভাষাটা তৈরি হয়েছে, বিজ্ঞান মনস্কতা তৈরি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান মনস্ক করার ক্ষেত্রে নাস্তিকবাদের একটা অবদান আছে। কিন্তু নাস্তিক, এমনিতে নাস্তিক যারা, তাদের প্রত্যেককেই বিজ্ঞান মনস্ক হতেই হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই। এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা নাস্তিক কথার মানে হচ্ছে, আগে ছিল বেদে যারা বিশ্বাস করতো না তারা হচ্ছে নাস্তিক, পরবর্তীকালে পরিবর্তিত হয়ে দাঁড়ালো যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক। এরপরে দেখা অনেক কিছু অযৌক্তিক বিষয়গুলো আসছে। তাহলে নাস্তিকতার সংখ্যাটা কি দিনে দিনে বাড়বে? আমি কিছুদিন বাদে গিয়ে যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে না তারা নাস্তিক, যারা জ্যোতিষে বিশ্বাস করে না তারা নাস্তিক। কিন্তু সেই যে যারা বিজ্ঞান মনস্ক তারা অযৌক্তিক জিনিসকে বিশ্বাস করে না, যে জিনিসগুলোর মধ্যে যৌক্তিক নেই তাকে বিশ্বাস করে না। তাহলে নাস্তিকতার সংখ্যাটা মানে এইটার ভেতরেই এরকম একটা সংশয় রয়ে গেছে। এই একটা ব্যাপার অশোক বাবুর কাছে। আর মানে জীবন সরকার বাবুর কাছে আমার প্রশ্ন, যে আম্বেদকর গুলো সব নাস্তিক, এই নাস্তিকতার সঙ্গে আমাদের আজকের যে আলোচনাটা ছিল যে নাস্তিক লোকেরা বিজ্ঞান মনস্ক হবে কিনা, সেই ধরনের নাস্তিক আছে নাকি? মানে আম্বেদকর লোকগুলো সব নাস্তিক, সেই দলিত লোকগুলো দেখুন হাতে মাদুলি পড়েছে, না লোকগুলো হাতে আংটি পড়েছে, তারা বলছে ওতে আমাদের কাজ হয়, ওতে আমাদের অনেক উপকার হয়। সেই নাস্তিক লোকগুলোকে নিয়ে আমরা কি করব? সেই নাস্তিক লোকগুলো আদৌ সমাজের মানে এই বিজ্ঞান মনস্কতার আন্দোলনে খুব একটা অবদান রাখতে পারবে? এইটা আমার প্রশ্ন দুজনের কাছে। নমস্কার। হ্যাঁ, প্রবীর দা, প্রবীর ব্যানার্জি যে প্রশ্ন রাখলেন, বিজ্ঞান মনস্ক না হয়েও
নাস্তিক হতে পারেন। উনি 4 মার্ক দিয়ে শুরু করলেন। পরবর্তী সময়ে উনি এই যে প্রসঙ্গটি তুলেছিলেন, যদি অন্যভাবে, জীবন কুমার সরকার, ডক্টর জীবন সরকার, সেই প্রসঙ্গে উনি মন্তব্য করলেন বা প্রশ্ন করলেন যে মানে হাতে আংটি বা মাদুলি পরেও যিনি দলিত আন্দোলন করছেন, হ্যাঁ, তিনি কি নাস্তিক হতে পারেন বা বিজ্ঞান মনস্ক আন্দোলনে কতটা অবদান রাখতে পারেন? যদিও ডক্টর সরকার যখন বলছিলেন তখন উনি বলছিলেন এই সমস্ত মানুষকে কাছে আনতে হবে, এই প্রসঙ্গটি উনি বলেছিলেন। আমরা এই প্রসঙ্গ নিয়ে যাবো, আমরা আমরা যাব। আমার মনে হচ্ছে তার মানে বক্তাদের কাছে যাওয়ার আগে আরো যদি একটি প্রশ্ন নিয়ে নেওয়া যায়। আরো একজন হাত তুলেছেন, নিয়ে তারপর যদি যাই তাহলে বোধহয় আমাদের বক্তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো আরো একজন হাত তুলেছিলেন, তিনি কি এখন সপ্তদ্বীপ চক্রবর্তী? হ্যাঁ, আমি আছি। আমার শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি আমার প্রশ্ন মূলত দুজনের কাছেই। প্রথম অশোক বাবুর কাছে আমার প্রশ্ন। একটা মারাত্মক ভুল করে ফেলেছেন, যে ভুলটা তাকে মানে আমি প্রথমেই শুধরাতে চাই, তারপর মাঝখানে কথা কাটা হয়ে যেত। বলেছেন সেটা হচ্ছে যে রিচার্ড ডকিন্স কিংবা অন্যান্য এর আগের বিশেষ করে যারা ছিলেন তারা ছিলেন না, এবং তারা সপ্তদ্বীপ বাবু, আপনার কথা পরিষ্কার আসছে না। এখন শুনতে পাচ্ছেন? পরিষ্কার আসছে না। এবার শুনতে পাচ্ছেন পরিষ্কার? হ্যাঁ, এইবার একটু বেটার। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে জীবনবাবু যেটা বলছিলেন, এই সরি, আপনার অশোক বাবু যেটা বলছিলেন যে আপনার নিউটন কিংবা আপনার রিচার্ড ডকিন্স, এনাদের বিজ্ঞান মনস্কতায় কোথাও কোথাও খামতি রয়েছে। এটাই তিনি মূলত বলতে চেয়েছিলেন একটা জায়গাতে, যে নিউটন বিশ্বাস করতেন অনেক কিছুতে তিনি বিশ্বাস করতেন যেগুলো এখন আমরা জানি যেগুলোতে বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু আমি যে পয়েন্টটা বিশেষ করে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই, যে তখন তিনি যেটা বিশ্বাস করতেন সেটা কিন্তু তিনি পূর্ণ জ্ঞানের সঙ্গে বিশ্বাস করতেন। এমনটা নয় যে তিনি জানতেন অন্য কিছু, বিশ্বাস করতেন অন্য কিছু। এখন যেটা হচ্ছে যে একদল মানুষ, ধরুন তারা স্কুলের লাইফে ধরুন শিখছে যে পৃথিবী গোল হয়, তারপরে বিবর্তনবাদ শিখছে, দিয়ে আপনার মন্দিরে চলে গিয়ে আপনার ঈশ্বরের সামনে হাত জোড় করে প্রার্থনা করতে শুরু করে দিচ্ছে। মানে স্কুলে তারা পড়ে এসছে বিবর্তনবাদ সম্পর্কে, কিভাবে মানুষ আজকে এই ইভলভ করলো সে সম্পর্কে তারা তাদের মতামত তারা ছোট হলেও অ্যাটলিস্ট নামটুকু তারা শুনেছে, ন্যাচারাল সিলেকশনের নামটুকু তারা শুনেছে। কিন্তু তারা তারপরেও কি করছে, আজকের দিনে দাঁড়িয়ে তারা একটা ঐশ্বরিক শক্তির আবির্ভাব ঘটাচ্ছেন তাদের গল্পে, দিয়ে বলছেন যে না এই সমস্ত কিছু, এই এত কমপ্লেক্সিটি এগুলো তৈরি হলো কিভাবে, না ঈশ্বর তৈরি করেছেন। তো তাদের জানা এবং তাদের মানা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। নিউটনের সময় কিন্তু নিউটন যেটা জানতেন এবং যেটা তিনি মানতেন এর মধ্যে কোনো পার্থক্য ছিল না। সেই সময় একজন ব্যক্তির পক্ষে নিউটন যেটা বিশ্বাস করতেন যে কোনো একটা গ্রহের মধ্যেও চেতনা রয়েছে, যদি নিউটন এরকম একটা বিশ্বাস রাখতেন যে এই যে নিউটন বলছি, কেপলার এরকম একটা বিশ্বাস রাখতেন যে কেপলার কিন্তু 3টে সূত্র দিয়েছিলেন আমাদের ফিজিক্সে। 3টে কেপলারস ল বলে 3টে সূত্র হয়, এবং 3টে সূত্রই আপনার আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের কি বলবো মানে একদম খেলানের মতো 3টে সূত্র। কিন্তু সেই 3টে সূত্র দেওয়ার যে লোকটা দিলেন তিনি বলছেন যে না, এই সূত্রগুলো ওই গ্রহগুলো মানে বটে, কিন্তু ওই গ্রহগুলোর মধ্যে একটা চেতনা রয়েছে, অর্থাৎ তারা খুব কনসিয়াসলি এই সূত্রগুলো মেনে চলে। আমরা এখন জানি যে গ্রহগুলোর মধ্যে কনসিয়াসনেস রয়েছে, এই জিনিসটা পুরোপুরি অযৌক্তিক। কিন্তু কেপলার নিজে এটা জানতেন না। কেপলারের জানা এবং কেপলারের মানার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি একই রকম ভাবে রিচার্ড ডকিন্সের কথাটাও উনি বললেন, এই কনটেক্সটে আমি বিরোধিতা করতে চাই যে রিচার্ড ডকিন্স জিনকে প্রায়োরিটি দিচ্ছেন। তিনি তার সেলফিশ জিন এবং ব্লাইন্ড ওয়াচমেকার এই দুটো বইতেই এই কথাটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে আই এম আ ভেরি প্যাশনেট ইভলিউশনারি বায়োলজিস্ট। এই প্যাশনেট ইভলিউশনারি বায়োলজিস্ট হওয়ার জন্য তিনি ইভলিউশনকে থ্রু জেনেটিক্স দেখতে চেয়েছেন, অর্থাৎ জিনের মধ্যে ইভলিউশনের যে ন্যাচারাল সিলেকশন সেটা কিভাবে হয়। এখন আপনি বলতে পারেন যে না এটা হয় না, কিন্তু সেইটা না, অর্থাৎ তার পার্সপেক্টিভটা আলাদা। আপনি পার্সপেক্টিভ আলাদা হওয়াতে তিনি অবৈজ্ঞানিক বা কথা বলছেন কিংবা বিজ্ঞান মনস্কতা হারিয়ে ফেলছেন, এইটা হয়ে যায় না। আর বাকি যে পয়েন্টগুলো ছিল সেটা প্রবীরবাবু খুব দারুণভাবে তুলেছেন। এই 3টে পয়েন্টই কিন্তু প্রশ্নের মধ্যে রাখা উচিত ছিল, বক্তারা কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু অ্যাড্রেস করেননি। এটুকুই আমার বলার ছিল।
হ্যাঁ, সপ্তদ্বীপ চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে আমরা কিন্তু প্রশ্ন তো সেশন রেখেছি, মন্তব্য সেশন রেখেছি এজন্যই আর কি। হ্যাঁ, আমরা ইন্টারাকশন করব, আমরা আমাদের মতামত রাখবো, ডিফার করবো দরকারে। হ্যাঁ, যেমন আপনি করলেন বিভিন্ন বিষয়ে। তো এটা হলেই আমাদের আলোচনাটা ঠিক জমে উঠবে। আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। আমরা এবার এই দুটি প্রশ্ন নিয়ে, যেটা ঠিক প্রবীর ব্যানার্জি রাখলেন এবং তারপর সপ্তদ্বীপ চক্রবর্তী প্রবীর ব্যানার্জির প্রশ্নের সঙ্গে যোগ করলেন। তো এটা এই দুটিকে নিয়ে প্রথমে আমরা আমরা যাব অশোক মুখোপাধ্যায়ের কাছে, তারপরে জীবন সরকারের কাছে, ডক্টর জীবন সরকারের কাছে আসবো। আহ, অশোক মুখোপাধ্যায়, অশোক দা। প্রথমেই বলি যে চারবাক সম্পর্কে আমরা যা জানি সেটা খুব লিমিটেড। মানে 17-18টা পংক্তি এদিক ওদিক থেকে উদ্ধার করে যেটুকু ওই এতে মাধবাচার্য সংকলন করেছিলেন, পরে বিদ্যাসাগর সে বইটাকে সংস্কৃত কলেজে পাঠ্য করেন, তার মধ্য দিয়ে আমরা জানি। তাতে চারবাক প্রথমত, মানে আমরা নাস্তিক বললে এখন যা বুঝি সে অর্থে কিন্তু সেখানে কিছু নেই। ঈশ্বর, দেবতা, ভগবান এইসব নিয়ে তার কোনো বক্তব্য নেই। তার বক্তব্য হচ্ছে বেদ সম্পর্কে। তিনি বেদ মানেন না, বেদের ব্রাহ্মণদের তিনি ভণ্ড বলে মনে করেন, ধূর্ত, চতুর এইসব বলেন। ফলে আমাদের এখনকার অর্থে যদি ধরি তাহলে কিন্তু আমরা চারবাককেও নিরীশ্বরবাদী বা নাস্তিক্যবাদী বলতে পারবো না। এটা হচ্ছে একটা সমস্যা। আমি যেটা মনে করি তা সত্ত্বেও যে চারবাক হচ্ছে নাস্তিক্যপন্থী এই জন্য যে এই যে তিনি বেদের যজ্ঞের বিরোধিতা করেছেন, এইটা করার জন্য তার একটা বেসিক, তখনকার অর্থে মানে ধরা যাক আজ থেকে 2000 কি 2500 বছর আগেকার একটা সময়, চারবাকের সময় কেউ আমরা নির্দিষ্টভাবে জানি না, মোটামুটি আমরা ধরে নিই যে রামায়ণ মহাভারতের উল্লেখ আছে, মানে হলো যে রামায়ণ মহাভারত যে সময় গ্রথিত হয়েছে সেই সময় তার অস্তিত্ব ছিল। তাহলে সেই সময় অন্তত কিছু বৈজ্ঞানিক যুক্তি তর্ক তার মাধ্যমে, চারবাক বা চারবাকপন্থীদের মাধ্যমে গড়ে উঠেছিল। এই জন্য আমরা তাকে বিজ্ঞান মনস্কও বলি, নাস্তিকও বলি। আমরা কিন্তু এখনকার অর্থে তাকে নাস্তিক বলতে গেলে বলতে পারবো না, কিন্তু আমরা এখনকার অর্থেও তাকে নাস্তিক বলি। কারণ হচ্ছে এই যে বেদ, যজ্ঞ ইত্যাদির বিরোধিতা করলেই সেটা আলটিমেটলি দেব দেবতা, ধর্ম, ধর্মীয় যে কালচার, তার সবকিছুর বিরোধিতা হয়ে যায়। ফলে সে অর্থে সেটাও একটা নাস্তিকতা এখনকার অর্থে। এই একইভাবে ধরা যাক আমরা যেমন সাংখ্যকে ধরি, সাংখ্য যখন বলছেন যে ঈশ্বর আসিদ্ধে প্রমাণ অভাবা, প্রমাণ নেই ফলে ঈশ্বর অসিদ্ধ, এটা আমরা জানি। কিন্তু লক্ষ্য করে দেখুন, এইটা কপিল বলছেন তার সাংখ্য সূত্রের 92 নম্বর সূত্রে। 92 নম্বর সূত্রে একটা মানুষ কথা কখন বলে? যখন সে আগের সূত্রগুলোতে তার ব্যাকগ্রাউন্ড তৈরি করে, অর্থাৎ যুক্তিতর্ক করে করে এটা আসে। এই যুক্তিতর্কের অনেকগুলো ধাপ আছে, সে আলোচনাটা আমি এখন ঢুকবো না, অত সময় নেই। এই ধাপগুলো পেরিয়ে তবে কিন্তু তিনি বলছেন ঈশ্বর অসিদ্ধ। ফলে সেটা একই সঙ্গে বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান মনস্ক মানে হচ্ছে কপিলের যুগের অর্থে, আজকের যুগের অর্থে ধরলে হবে না। আবার একই সঙ্গে সেটা নাস্তিকতা, নিঃস্বরবাদিতা। এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় কথাটা হলো যে নাস্তিক হলেই বিজ্ঞান মনস্ক হবেন, হবে না, তাও হতে পারে। আবার বিজ্ঞান মনস্ক হলেই যে নাস্তিক হয় না, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দেখিয়েছি। এই উদাহরণের ক্ষেত্রে যেহেতু নিউটন এবং ডকিন্সের প্রশ্নটা এসছে, একজন বলেছেন, সেই জন্য আমিও এই কথাটা আরেকটু ভেঙে বলতে চাই। যে ধরুন নিউটন জেনে ভুল জিনিসের চর্চা করেছেন না, ব্রুনো জেনে ঈশ্বর ভুল তাও ঈশ্বরের কথা বলেছেন না, গ্যালিলিও জানতেন ঈশ্বর নেই তাও ঈশ্বরের কথা বলেছেন না। কারোরই ক্ষেত্রে তা নয়। আমরা এটা ধরেই নিই, আমরা যাদের সম্পর্কে আলোচনা করছি তারা যাকে সমর্থন করছেন তাকে ঠিক মনে করেন বলে করছেন। আমরা একটা বেসিক অনেস্টি এখানে ধরে নিই। ডকিন্সও তাই। ডকিন্স যখন জিন সর্বস্ববাদের কথা বলছেন, এবং আমরা বলছি যে এটা কিন্তু জিন সম্পর্কে একটা আংশিক ধারণা বা একটা সেই অর্থে একটা ভ্রান্ত ধারণা,
অর্থাৎ তিনি বিজ্ঞান মনস্ক, তিনি নাস্তিক, তার সত্ত্বেও এই জায়গায় একটা খামতি আছে, একটা খাদ আছে। এটা এই জন্য বলছি যে আসলে পরিপূর্ণ সত্যটা তিনি তুলে ধরতে পারলেন, এই জায়গায় একটা খামতি থেকে যাচ্ছে, এবং এটা আমি দেখাতে চেয়েছি যে আসলে এটা হয়। আমি যেমন বার্ট্রান রাসেলের কথা বলছি, যে আপেক্ষিকতাবাদ বলতে গিয়ে তিনি ভাববাদের জায়গায় চলে যাচ্ছেন, এই যে যাচ্ছেন, অথচ রাসেল হচ্ছেন বিংশ শতাব্দীর একজন অন্যতম প্রধান নিঃস্বরবাদী প্রবক্তা, দার্শনিক, যাচ্ছেন দর্শন। এইগুলো ঘটে, এই খামতিগুলো, খাতগুলো থেকে যায়, এবং আমাদের এটা মনে রাখতে হবে এই জন্য যে আমাদের বিজ্ঞান আন্দোলনে এই নাস্তিকতা এবং বিজ্ঞান মনস্কতা আমরা যদি সকলের কাছ থেকে 100% চাই, তাহলে আমরা অনেক সময় ভুল করবো, হবে না। 100% হোক এটা আমরা চাইবো, কিন্তু 100% হবে এটা আমরা ধরে না নিলে ভালো করবো। এই প্রসঙ্গে এই কথাগুলো আমি বলেছি, মোটামুটি এইটা হচ্ছে বিষয়। আর আরেকটা কথা আমি এখানে অ্যাড করবো, এটা প্রশ্ন বা আলোচনা এসছে এরকম না, খানিকটা উঠে এসেছে বিশেষ করে ডক্টর সরকারের কথার মধ্য দিয়ে, সেই প্রসঙ্গে আমি এটা বলবো যে আজকে এটা ঠিক উনি যেটা বলেছেন যে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনকে যুক্ত করতে হবে, অত্যন্ত সঠিক, আমি এটা মনে করি। এখন এইটা যুক্ত করতে গেলে এই যুক্ত কারা করবে? এই যুক্ত করবে তারা যারা বিজ্ঞান আন্দোলন করছে, তাদেরকে ব্রাহ্মণ্যবাদকে তাদের এজেন্ডার মধ্যে আনতে হবে। আবার যারা ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন করছে, তাদেরকে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ধরুন আপনি ব্রাহ্মণ্যবাদ বিরোধী, কিন্তু আপনি বিজেপির কর্মী, বিজেপির 70% কর্মী কিন্তু আমাদের দেশের, আমরা যাদেরকে তথাকথিত নিম্নবর্ণ বলি, সোকল্ড আমরা যাদের দলিত বলছি, তারা, এবং সারা ভারতবর্ষে এইটা হচ্ছে ছবিটা। আজকে যদি এই 70% লোক ব্রাহ্মণ্যবাদের বিরোধী হয়ে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্যবাদকে তারা ছুঁড়ে ফেলে দেয়, তাহলে ভারতবর্ষের দুর্বলতম দলটার নাম হয়ে যাবে বিজেপি, যে দলটা এখন হচ্ছে সবলতম। তাহলে যারা আজকে দলিত, যারা আজকে তথাকথিত নিম্নবর্ণ, তাদের মধ্যে একই সঙ্গে ব্রাহ্মণ্যবাদ এবং এই যে বিজ্ঞান মনস্কতা, এটা এমন ভাবে নিয়ে যেতে হবে যাতে তারা এই জায়গাটা ধরতে পারে যে একটা জাত পাত, এই প্রশ্নগুলো, জাতিগত ঘৃণা বিদ্বেষ, এগুলো যে ভারতবর্ষে আজও টিকে আছে, কাদের হাতে টিকে আছে, তাহলে সেই শক্তিকে আমি কোনোভাবে শক্তি সঞ্চয় করতে পারি কিনা, সাহায্য করতে পারি কিনা, এই বোধটা যাতে তাদের মধ্যে জাগিয়ে তোলা যায়, এই কাজটা আমাদের করতে হবে। মোটামুটি আমি অল্প কথাই বলছি, সময় শেষ হয়ে আসছে এই জন্য। হ্যাঁ, এই অশোক বাবু বললেন, এই দুটি প্রশ্নকে উনি অ্যাড্রেস করলেন, এবং যেভাবে উনি রাখলেন যে আজকের আধুনিক অর্থে যে হয়তো আমরা চার ভাগ দিয়ে নাস্তিক বলতে পারবো না, এই প্রশ্ন বললেন, এবং তারপরে যেটি উনি শেষ করলেন যেভাবে, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, যেটা প্রথমে যে মানে আগে যখন সরকার বলেছিলেন, জীবন কুমার সরকার যখন বলেছিলেন, তার কথার প্রেক্ষিতে এই প্রশ্নটা আসে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুললেন যে ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনের কর্মীদের যেমন বিজ্ঞান আন্দোলনের সঙ্গে হাত মেলাতে হবে, আবার ঠিক উল্টো ভাবে বিজ্ঞান আন্দোলনের কর্মীদেরও ব্রাহ্মণ্যবাদের কর্মীর সাথে হাত মেলাতে হবে, অর্থাৎ উভমুখী একটা প্রক্রিয়া হওয়া দরকার। এই উভমুখী প্রক্রিয়ার কথা আমরা অশোক বাবুর বক্তব্য থেকে পেলাম। আমরা এই বিষয়ে মন্তব্য নেব। আর একবার এর আগে যে আমরা প্রবীর ব্যানার্জি থেকে যে মন্তব্যটি পেয়েছি, তাকে ধরে এবং এই মন্তব্য ধরে একবার জীবন কুমার সরকারের কাছে যাবো। ডক্টর জীবন কুমার সরকার, আপনি যদি এই বিষয়ে বলেন। জীবনবাবু আপনি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ একটু প্রবীর বাবুকে ধন্যবাদ প্রশ্ন এবং মতামত রাখবার জন্য। আর আমার কাছে যে প্রশ্নটা উনি করেছেন
তার অর্ধেক উত্তর অশোকবাবু দিয়ে দিয়েছেন, অর্ধেক কেন, প্রায় উনি তত্ত্বগতভাবে পুরোটাই বলে দিয়েছেন। তবু আমি 2 মিনিট বলি, সময় শেষ। আমার বক্তব্য ওটা ছিল না। সব নাস্তিক যেমন নাস্তিক নয়, ওই জীবনানন্দের সেই অসাধারণ একটি কাব্য মানে কবিতা নিয়ে কবিদের নিয়ে কথা আছে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। ঠিক আমি ঘুরিয়ে বলতে পারি সকলেই নাস্তিক নয়, কেউ কেউ নাস্তিক। সুতরাং একইভাবে বলা যায় যে সকল আম্বেদকরবাদী নন, কেউ কেউ আম্বেদকরবাদী। আমাদের ঠিক যেতে হবে, অশোকবাবু একেবারে দারুণ কথা বলে দিয়েছেন যে উভয় পক্ষের যারা ইতিবাচক মানুষ, আমি বলেছিলাম প্রবীর বাবুকে আরেকবার স্মরণ করাই যে আম্বেদকরপন্থী ব্রাহ্মণবাদ বিরোধী যে কোনো শক্তির যারা পরিশীলিত মানুষ, ঠিক একইভাবে নাস্তিকবাদী বা বিজ্ঞান মনস্কদের মধ্যে যারা অগ্রগামী মানুষ, এগিয়ে থাকা মানুষ, এই দুই মানুষের সংযুক্তিকরণটা দরকার যুদ্ধ করবার জন্য। এইবার সাধারণ যারা রয়েছে, যারা পুরো নাস্তিক হয়ে উঠতে পারেনি, পুরো দলিত হয়ে উঠতে পারেনি, এই মানুষগুলো সংযুক্তিকরণ আমাদের পরে। আগে এই যে যুদ্ধটা, যে লড়াইটা যে চলছে, হয়তো একই লড়াই সকলে করছি, সেই বন্ধুদের আগে একত্রিত হওয়াটা অত্যন্ত জরুরি। আমি এই জায়গাটার জন্য বলেছিলাম। তো প্রবীরদা বললেন যে এটা ঠিক যে আম্বেদকরবাদীদের, দলিতবাদীদের বহু লোক হাতে পাথর, মাদুলি এগুলো পরে। খুব মানে দুঃখের হলেও সত্য যে বহু নাস্তিককেও আমি দেখেছি, তারা এরকম বাইরে নাস্তিক, মানি না ঈশ্বর, এটা সেটা নেই, কিন্তু আবার ওই জামাই ষষ্ঠীর সুতো পরে অফিসে গেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি এটা, না আমি ঠিক মানি না, আসলে এটা ওই মা দিল তো বেঁধেছে দে, একটু রাখতে হয়, আমি এগুলো মানি টানি না। ঠিক এই আচরণ যেমন আমাদের মধ্যে আছে, এই আচরণ দলিতদের মধ্যে আছে। আর দলিতদের তো থাকবে, এটা স্বাভাবিক, কারণ ওই জন্যই তো ওরা দলিত, ওদের দলিতীকরণ করা হয়েছে। ওদের 4000-5000 বছর ধরে ওদের উপর দমন পীড়ন নিপীড়ন চলছে। ওদের সেই খোঁয়ার থেকে, সেই খাঁচা থেকে বের করে আনার দায়িত্ব তো আমাদের, বিজ্ঞান কর্মীদের, নাস্তিকদের, প্রগতিশীল মানুষদের। ওদের দোষ দিয়ে ওদের থেকে বিমুখ হয়ে থাকলে হবে না। ওদের তো ওই জায়গা দিয়েছে, এবং ওগুলো তো বিজেপি আরএসএস এর ভোট ব্যাংক, বিজেপি আরএসএস এর পুঁজি তো ওরাই। অ্যাকচুয়ালি বিজেপি যারা আরএসএস করছে, উগ্র ধর্মান্ধ শক্তি, তারা তো 3-4% মানুষ মাত্র, কিন্তু ওদের পেছনে যে মানুষগুলো হই হই করে ছুটছে, এই মানুষগুলো তোরা তৈরি করেছে আজকে না, 5000 বছর ধরে তৈরি করেছে। সুতরাং আজকে আমি তাদের দেখে ঘেন্না করলাম, উন্নাসিক মানসিকতা তৈরি করলাম, ওইগুলো দেখে দূরে থাকলাম। আমাদের জমি কর্ষণ করার মতো খনন করতে হবে, এটা একদিনের ব্যাপার নয়, এটা বহুদিনের একটা ওই প্রক্রিয়া। হয়তো আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে না পারি অনেক কিছু, কিন্তু আমরা খনন করাটা যদি শুরু করি, তাহলে নিশ্চয়ই একদিন সুফল আসবে। আমি এটাই বলতে চেয়েছিলাম। আমি এটা বলিনি যে আমার নাস্তিক সংগঠন হবে নির্বিচারে ওই তাবিজ মাদুলি পরা লোককে নিয়ে নেব, জাতপাতে বিশ্বাসী লোককে আমি দলে নিয়ে নেব, তা বলিনি। তাদের থেকে সাবধান থাকবো, সতর্ক থাকবো, আমার কাজের মানুষগুলোকে আমি পরিচর্যার মধ্যে দিয়ে তুলে আনবো, এটাই আমার মানে এতটুকুনি আমার বলবো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর সরকার। একটা বিষয় কিন্তু উঠে আসছে, যেটা শ্রী অশোক মুখোপাধ্যায়ের কথাতে এমন, এবং ডক্টর জীবন কুমার সরকারের কথাতে এমনকি সপ্তদ্বীপ চক্রবর্তী যিনি মন্তব্য করলেন, তার কথাতে উঠে আসছে যে একটা গতিময় প্রক্রিয়া কোথাও রয়েছে। হ্যাঁ, যে নাস্তিকতার সংজ্ঞা হোক এবং নাস্তিক্যবাদ আন্দোলনের মধ্যে একটা গতিময় প্রক্রিয়া কোথাও রয়েছে, মানুষকে টেনে আনার প্রসঙ্গ রয়েছে, এবং সেখানে সময়ে সময়ে সংজ্ঞার বদল ঘটানো এবং তার ইন্টারাকশন, একটা গতির কোথাও একটা আমরা ধারণা পেলাম। শেষে যেটা ডক্টর সরকার বললেন, আরো স্পষ্ট করে বললেন যে আরো মানুষকে এর মধ্যে নিয়ে আসতে হবে। এই মধ্যে নিয়ে আসার মধ্য দিয়েই বোধহয় এই নাস্তিকবাদী আন্দোলন, বিজ্ঞান মনস্কতার আন্দোলন আরো শক্তিশালী হবে। আমরা আরো সুকান্ত বাবু একটু বললাম, এই যখন নাস্তিকতা অনেকের সঙ্গে প্রসার, এই আমাদের এই ডিসকাশনটা এত বেশি ফ্রুটফুল হচ্ছে
যে আমরা এই ধরুন অনেকের কাছে যখন যাই, যে আপনি যেগুলো যেমন প্রবীর বাবু বললেন যে হাতে মাদুলি পড়লে কিংবা মানে জ্যোতিষে ফলিত জ্যোতিষে বিশ্বাস করে বসে থাকলে সে নিঃসন্দেহ সে হয়তো নাস্তিক হতে পারে, হয়তো তার আপব্রিঙ্গিং এমন ভাবে হয়েছে যে সে নাস্তিক হয়ে গেছে, সে ঈশ্বরে বিশ্বাস করছে না, কিন্তু তার মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠেনি। এবং যখন আমরা তাকে বোঝাতে যাইছি, সে হয়তো ভাবছে আমরা বোধহয় অন্য কোনো ধর্মের লোক, তার ধর্মান্তকরণ করার চেষ্টা করছি। এবার আজকের এই ডিসকাশনে এই জিনিসটা অনেকটা বেশি, কারণ আমি নিজে হুগলি জেলায় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে অনেক কাজ করেছি এবার, বা এখনো করছি, এবং সেটা আপনার আমাদের গুলোর মধ্যে এটা একটা থাকে যে মানুষকে বিজ্ঞান সচেতন করে তোলা। এখন যখন আমরা মানুষের কাছে যাই যে আপনি এগুলো কেন পড়ছেন, আপনি কেন এরকম শুধুমাত্র আপনি পড়ছেন এক জিনিস, মানছেন আরেক জিনিস, এইগুলো কেন করছেন, তখন তারা ভাবেন আমরা বোধহয় তাদেরকে অন্য ধর্মে পরিবর্তন করতে চলে আসছি বা ওইরকম কিছু ধর্মান্তকরণ টাইপ কিছু একটা করছি। আমাদের এই ডিসকাশনের মধ্যে আমাদের নিজস্ব মতবাদটাই এই জিনিসটা কিন্তু খুব মানে প্রমিনেন্টলি দেখায় যে আমরা কিন্তু একটা অর্গানাইজড রিলিজিয়নের মতো, নাস্তিকতা কোনোদিন একটা অর্গানাইজড রিলিজিয়ন ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। প্রত্যেক দুটো নাস্তিকের মধ্যে কোনো না কোনো ভাবে পার্থক্য থাকবে, মতের পার্থক্য থাকবে, বিশ্বাসের পার্থক্য থাকবে এবং নাস্তিকতার পার্থক্য থাকবে। আপনি আপনার মতো করে বললেন, নাস্তিকতার যেভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা হয়েছে, সেখানে যদিও প্রসঙ্গটা এসেছে বিজ্ঞান মনস্কতা কথা বলতে গিয়েও এসেছে, যেটা অশোকবাবু প্রথমে বলছিলেন যে পুরোপুরি নাস্তিক নয়, এইটুকু খামতি আছে। আপনার কথাকে যদি সেই সঙ্গে ফেলা যায় যে নাস্তিকতার যে সংজ্ঞা অবিশ্বাস, হ্যাঁ, তার মধ্যে কিছু খামতি আছে, আপনি বোধহয় যদি সেই ফ্রেমে ফেলেন তাহলে একভাবে দেখা যায়। আর যদি আবারটা এভাবে দেখা হয় সবটাই ব্যক্তির বিশ্বাস, ব্যক্তির ধারণার উপর নির্ভরশীল নাস্তিকতা, তাহলে বোধ হয় বিষয়টা অন্যভাবে প্লেস করতে হবে বা অন্যভাবে না না, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে দুজন নাস্তিক ব্যক্তি তারা নাস্তিকতাকে যেভাবেই দেখেন, এই দেখাটা সবসময় একই রকম হবে এটা জরুরি নয়। যেটা ধরুন একটা অর্গানাইজড রিলিজিয়নের ক্ষেত্রে যেটা হয়, আমি ওটাই বলতে চেয়েছি যে নাস্তিকতা কোনোদিন একটা অর্গানাইজড রিলিজিয়ন হয়ে যাবে না। মানে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বা ইসলাম বা আপনার ইসলামের মতো একটা রিলিজিয়ন হিসেবে উঠে গেল নাস্তিকতা এবং সবাই বলতে শুরু করলো আমরা নাস্তিক এবং আমরা নাস্তিকতা ধর্মে বিশ্বাস করি, এইরকমটা হবে না। দুজন নাস্তিক ব্যক্তির মধ্যে অনেক বিষয় মতপার্থক্য থাকবে, শুধু নাস্তিকতার ব্যাপারে না, অনেক ইত্যাদি বিষয় মতপার্থক্য থাকবে, যেটা আমাদের এই ডিসকাশনেও প্রকাশ পেল, আমি এটা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গটা নিয়ে আরেকবার অশোক বাবুর কাছে যাব, এই প্রসঙ্গে আর কোনো মন্তব্য আছে কিনা, যে দুজন নাস্তিক তাদের মধ্যে নাস্তিকতাকে দেখার প্রসঙ্গে মতভেদ থাকবে। এই প্রসঙ্গটা শেষে আমরা আরেকবার অশোক বাবুর মন্তব্য নেব। তবে এটা ঠিক যে যুক্তিবাদ বা বিজ্ঞান মনস্কতাও কিন্তু যে সমস্ত কিছুকে ইউনিফাইড একভাবে মেনে নেব সে কথা বলে না, প্রশ্ন করার কথা বলে, বিভিন্নভাবে দেখার কথা বলে। কিন্তু আপনি বোধহয় একটু ভিন্নভাবে ভাবে বলার চেষ্টা করছেন। আমরা আসবো। আর একটা প্রশ্ন এখানে বেশ কিছু আগে প্রতাপ দাস সে করে গেছে, সে প্রশ্নটা একবার পড়ে নেই, পড়ে সেই ডিসকাশনটা ঢুকি, তারপর আবার আসবো। প্রতাপ লিখেছে যে ভারতে নাস্তিক্য আন্দোলন করতে গেলে কোন দর্শন বা বিষয়কে গুরুত্ব দিতে হবে, বা কোন বিষয়ের উপর নাস্তিক্য আন্দোলন দাঁড়িয়ে আছে। এই প্রশ্নটি উনি উভয় বক্তার কাছেই রেখেছেন। যে ভারতকে কিন্তু উনি উল্লেখ করেছেন, ভারতে নাস্তিক্য আন্দোলন করতে গেলে কোন দর্শন বা বিষয়কে গুরুত্ব দিতে হবে, এইটি নাস্তিকতার নাস্তিক্য আন্দোলন বিষয়ে প্রতাপের প্রশ্ন। এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আমার আসছে এক্ষেত্রে, আমরা এই প্রশ্নটা আগেও ফেস করেছি, তো সেই প্রশ্নটা নিয়ে আমরা যদি বক্তাদের কাছে যাই, যে যেখানে অশোকবাবু তার মানে বলার সময় বস্তুবাদের প্রসঙ্গ এনেছেন, একজন নাস্তিককে বস্তুবাদী হতে হয়, এই প্রসঙ্গর কথা বোধহয় আসছিল। এখন বস্তুবাদ তো ঠিক আছে, তাকে হতে হবে। এখন বস্তুবাদে যে বিভিন্ন রকম ফের আছে, হ্যাঁ, সেই রকম ফেরের মধ্যে এমন কি হতেই হবে যে একজন নাস্তিক তিনি তাকে দ্বান্দ্বিক বস্তুবাদী, মানে দ্বান্দ্বিক বস্তুবাদ আস্থাশীল হতে হবে? দ্বান্দ্বিক বস্তুবাদে আস্থাশীল নন
হ্যাঁ, এমন মানুষও কি নাস্তিক হতে পারেন? বা আজকে নব্য নাস্তিকতা যে আন্দোলন, হ্যাঁ, বা বা যে আমরা যা দেখছি, ডকিন্স থেকে শুরু করে বাকিদের মধ্যে যা দেখছি, সেইভাবে যদি দেখতে চাই তাহলে কি দ্বান্দ্বিক বস্তুবাদী হওয়া একান্তই জরুরি? এই প্রসঙ্গটা, এই দুটো প্রশ্নকে নিয়ে আরেকবার আমরা যাব অশোকদার কাছে, অশোক মুখোপাধ্যায়ের কাছে। প্রথমত বলা একটা বায়াস হয়ে যাবে, কারণ আমি নিজে যেহেতু দ্বান্দ্বিক বস্তুবাদে বিশ্বাস করি, এই লেখাপড়া, চর্চা, বক্তব্য, কাজকর্ম করে থাকি, ফলে আমি ন্যাচারালি আমার যা মত সেটা কারোর কারোর মনে হবে যে একটা বায়াসড ওপিনিয়ন। মানে যিনি দ্বান্দ্বিক বিশ্বাস করেন তিনি তো আর অন্যরকম বলতে পারবেন না। ফলে আমার অবস্থানটা আমি শুধু একটু ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ যে বিজ্ঞান মনস্ক হতে পারেন এবং তিনি যে নাস্তিক হতে পারেন, তার কতগুলো টুলস লাগে। যেমন আমরা বলেছি যে অবিশ্বাস একটা টুল, যুক্তিবাদ একটা টুলস, তো নিরীক্ষা এইগুলো একটা টুলস। এটা ঠিক তেমনি দ্বান্দ্বিক বস্তুবাদ, প্রথম অংশ বস্তুবাদ, এটাও একটা প্রাইমারি টুল। বস্তুবাদ ছাড়া নাস্তিকবাদী হওয়া, বিজ্ঞান মনস্কতা লাভ করা, এটা হবে সম্ভবই না। এইগুলো হাতিয়ার কত। আবার বস্তুবাদেরও অনেক রকম ফের আছে, তার মধ্যে যেটা দ্বান্দ্বিক বস্তুবাদ সেটা আরো একটা হাতিয়ার টুল বলে আমি মনে করি, যে টুলটা ছাড়া এগুলো হওয়া সম্ভব। আবার যে কোনো টুলেরই একটা প্রবলেম আছে। প্রবলেম মানে প্রবলেম ডাজ নট লাই উইথ দ্য টুল। টুলটা যে ব্যবহার করছে সে ঠিক মতো ব্যবহার করতে পারছে কি। আপনি বলছেন বস্তুবাদ, কিন্তু আপনি বস্তুবাদ কি জিনিস, কিভাবে তাকে ব্যবহার করতে হয়, কিভাবে তাকে চিন্তায় আনতে হয়, কাজে লাগাতে আপনি জানেন, তাই টুলটা আপনার ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তেমনি যারা দ্বান্দ্বিক বস্তুবাদী, তারা বস্তুবাদের মধ্যে কোথায় কিভাবে দ্বন্দ্বতত্ত্ব প্রয়োগ করেন, কিভাবে দ্বান্দ্বিকতাকে তারা ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণে নিয়ে আসেন, এই যে টুলটা, এই টুলটা যদি ভালো করে আমরা আয়ত্ত করতে না পারি, তাহলে কিন্তু শুধুমাত্র বলার দ্বারা যে আমি দ্বান্দ্বিক বস্তুবাদে আস্থা রাখি, বিশ্বাস করি, আমরা এটা এরকম কতগুলো সমস্যা কিন্তু এখানে আছে। আমি মনে করি যে ধরুন এই যে আমরা খামতির কথাটা, যার যার ক্ষেত্রে কতগুলো খামতি হয়ে আছে, এই খামতির পেছনে আজকের হওয়ার কারণ হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদী না হওয়া, আর খামতিটাকে কাটানোর উপায় হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদী হওয়া, হতে পারবো কিনা অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু প্রাথমিকভাবে এটা যদি আমরা মেনে নিতে পারি যে আমরা দ্বান্দ্বিক বস্তুবাদী ভিত্তিতে বিচার করব, তাহলে আমরা এটা করতে পারি। আমি এখন ধরুন আমি আবার সেই রিচার্ড ডকিন্স এর কথায় যাচ্ছি। ডকিন্স যখন জিনকে ব্যাখ্যা করতে গিয়ে দেখাচ্ছেন যে জিনই সবকিছু নির্ধারণ করে দেয়, মানে অনেকটা জিন নির্ধারণ বাদের চিন্তায় তিনি হচ্ছেন, আসলে তখন তিনি কিন্তু পরিবেশকে, প্রকৃতিকে, প্রাকৃতিক পরিবেশকে তিনি খানিকটা ইগনোর করছেন। তান্ত্রিক বস্তুবাদী হলেই একমাত্র এই প্রাকৃতিক পরিবেশ এবং জিন দুটোর একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে জীবের বিকাশ এবং জীবের কর্মক্ষমতার প্রকাশ, এইভাবে তিনি ধরতে পারতেন। এইভাবে সমস্যাটা, যারা বলছেন নট ইন আওয়ার জিন, লক্ষ্য করলে দেখবেন তারা কিন্তু সকলেই দ্বান্দ্বিক বস্তুবাদী। তারা এইভাবে বিচারটা করার চেষ্টা করে। এইরকম ভাবে রাসেল, তিনি বস্তুবাদী নন, তিনি যুক্তিতর্কে বিশ্বাস করেন, কিন্তু তিনি প্রত্যক্ষবাদী। তিনি মনে করেন যে আমরা যা ইনপুট পাই, চোখের সামনে যা দেখি, আমাদের কানে যা ঢোকে, আমরা যে সমস্ত ইনপুট পাই তার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এই যে প্রত্যক্ষবাদী চিন্তা, এই প্রত্যক্ষবাদী চিন্তা কিন্তু বস্তুবাদ নয়। এইখানে একটা খামতি থেকে যাচ্ছে। এই খামতির ফলে তিনি ওই রিলেটিভিটির ব্যাখ্যায় তিনি ভাববাদের অবস্থায় চলে যাচ্ছে। এইরকম ভাবে মানুষ যায়। এগুলো আমরা আরো ধরে ধরে বিভিন্ন কেস ধরে ধরে হয়তো আমি বলতে পারি, যাচ্ছি না, ডিটেলে গেলে তার সমস্যা হবে। আর একটা মূল ব্যাপার হলো এই, যে আসলে যে কোনো মুভমেন্ট, আমরা যখন আন্দোলন বলি, আন্দোলন মানে তার একটা লক্ষ্য আছে। ধরুন আমরা এখন বিজ্ঞান আন্দোলন বলছি, আমরা এখন নাস্তিকতাবাদী আন্দোলন বলছি, তখন আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা এই জায়গায় পৌঁছাতে চাই। আর আমরা এখন কোন অবস্থানে আছি,
এইটা হচ্ছে আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা যদি ঠিকঠাক হয় আর আমরা কোথায় যেতে চাই যদি পরিষ্কার থাকে, তাহলে আন্দোলনটা ঠিক মতো হতে পারবে। যদি অ্যাসেসমেন্টে ভুল হয় তাহলে কিন্তু হবে না। আবার লক্ষ্য নির্ধারণেও যদি ভুল হয়ে যায় তাহলেও কিন্তু আমরা ঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। তাহলে আমাদের এই কাজগুলোকে, এই সব কিছুকে মিলিয়ে এগুলোকে বুঝতে হবে। আর সর্বশেষ যে কথাটা ঘুরে ফিরে আসছে, যে আমাদের বোঝাতে হবে, ধরুন যে ধর্মে বিশ্বাস করে তার ধর্ম বিশ্বাসকে আমরা কাটাবো। কি করে কাটাবো? আমরা গিয়ে ধরে লোক ডেকে বলবো যে আপনি যা বিশ্বাস করেন এটা ভুল? বললে হবে? আমরা আমার নিজেদের বাড়িতে আমরা দেখবো যে আমরা আমার বাবাকে, আমার মাকে, আমার বাড়ির লোককে আমি কনভিন্স করতে পারি, তাহলে আমরা একটা বাইরে পাড়ায় বেরিয়ে এটা বোঝাবো কি করে? তাহলে আমাদের কাজ হচ্ছে একটা বাতাবরণ তৈরি করা, যে বাতাবরণটা সমাজের মধ্যে এই মুহূর্তে যেটা ডমিনেন্ট বাতাবরণ, তার সঙ্গে সংঘর্ষে যায়। এই সংঘর্ষে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে, মানুষের মগজে একটা চিন্তার ধাক্কা পৌঁছে দেবে। আমরা ব্রাহ্মণ্যবাদকে যখন বিরোধিতা করি, আমরা যদি ধরে যারা সকল আপার কাস্ট তাদের গিয়ে বলি যে আপনারা যা করছেন এটা খারাপ, বললে কাজ তো হবে না। তাহলে আমাদের একটা বাতাবরণ তৈরি করতে হবে, দেখাতে হবে যে আসলে এই যে একটা ব্রাহ্মণ্যবাদী কালচার বা একটা সংস্কৃতি বা একটা বাতাবরণ রয়েছে, আমরা এর বিরোধী একটা পাল্টা বাতাবরণ তৈরি করছি। আমাদের সংস্পর্শে যারা আসছে, আমাদের সঙ্গে যারা কাজ করছে, সেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটা আমরা দেখাতে পারছি। এবং এইটার দ্বারা আমরা কনভিন্স করছি যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেমন পরিবারই হয়ে থাকুক না কেন, আমাদের কাজকর্মের মধ্যে আমরা ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্ত। এইটা যখন আমি আমার সঙ্গে সংশ্লিষ্ট আরো 10টা লোককে দেখাতে পারি, বোঝাতে পারি, তখন তার মধ্যে ব্রাহ্মণ্যবাদের প্রভাব কাটতে শুরু করে। এই কাজগুলো আমাদের করতে হবে এবং এইটা একটা দীর্ঘমেয়াদী কাজ। এই কাজের আরো অনেক জায়গা আছে, আরো বহু দিক আছে, তা নিয়ে আলোচনা করতে হবে। আপাতত আমার মনে হয় এই কয়েকটা বিষয়ের প্রতি আমাদের মনোযোগ সন্নিবদ্ধ করাটা জরুরি। নমস্কার। হ্যাঁ, যেটা আরো একবার বললেন অশোক মুখোপাধ্যায়, যে দান্দিক বস্তুবাদের কথা বলতে গিয়ে উনি কিন্তু রিচার্ড ডকিন্স এর কথা আবার আনলেন। যে রিচার্ড ডকিন্স তিনি সেলফিশ জিন বা ইত্যাদি জিন আধিপত্যবাদের কথা যখন বললেন, যে উনি দান্দিক বস্তুবাদের থেকে সরে এসেছেন। এবং নট ইন আওয়ার জিন যে বইটির প্রসঙ্গ উনি আগেও তুলেছেন, এখনো বললেন, যে সেখানে যারা লিখেছেন তারা কিন্তু এটাই দেখিয়েছেন, দান্দিক বস্তুবাদী তারা, যে এই ভাবনাতে কোথাও দান্দিকতার মানে অভাব রয়েছে বা দান্দিক চিন্তা ভাবনার অভাব রয়েছে। এই কথাটা বলা সত্ত্বেও কিন্তু অশোকদা যেটা বললেন, যে আমাদের খামতিগুলো বোঝার উপায় বোধ হয় দান্দিক বস্তুবাদ। তো অর্থাৎ প্রতাপ যে প্রশ্নটি রেখেছিল, যে ভারতের নাস্তিক আন্দোলন করতে গেলে কোন দর্শন বা বিষয়কে গুরুত্ব দিতে হবে, বস্তুবাদী তো বটেই, কিন্তু বোধহয় এখান থেকে দান্দিক বস্তুবাদের প্রতি যেভাবে উনি বললেন, আমাদের অশোকদা বললেন, তার প্রতি একটা আস্থা, শ্রদ্ধা এটা থেকেই গেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা সপ্তদ্বীপ চক্রবর্তী করেছিলেন, যে দুজন মানুষ ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু সবসময় আলাদা হবে আর কি। এই বিষয়ে আপনার মন্তব্যটি চেয়েছিলাম, যে সেইটা নিয়ে যদি দু এক কথা বলেন, তারপরে আমরা পরের প্রশ্নে আসবো। হ্যাঁ, আসলে আমিও তাই বলছি যে আমাদের লক্ষ্য আর আমরা যাদের নিয়ে কাজ করছি, এই অ্যাসেসমেন্টটা থাকলেই আমরা বুঝতে পারবো যে ডিফারেন্স থাকবে। ডিফারেন্স থাকাটাই স্বাভাবিক, ডিফারেন্সটাই ন্যাচারাল, ডিফারেন্স রাখতেই হবে, বিষয়টা কিন্তু এরকম। বিষয়টা হচ্ছে আমরা যেখানে পৌঁছাতে চাই আর আমরা যাদের নিয়ে কাজ করছি তাদের যে বাস্তব অবস্থান, এই দুয়ের দ্বন্দ্বের মধ্যে এই ধরাভাগি বা এই ডিফারেন্স গুলোর কাজ করবে। এইটুকু বুঝলে আমার মনে হয় আপাতত বিষয়টা ঠিকঠাক বোঝা হবে। কিন্তু ভেদাভেদ রাখতেই হবে এরকম বিষয়টা, কিন্তু ভেদাভেদ থাকবে অনেকদিন পর্যন্ত, এইভাবে ভাবাটাই বোধহয় ভালো। ঠিক ঠিক একদম। আমরা আরো কতগুলো প্রশ্ন নিয়ে আমরা জীবনবাবুর কাছে যাব। সেই প্রশ্নগুলো মানে লেখা হয়েছে এখানে। এখানে আমরা দুটো প্রশ্ন আমরা
দেখতে পাচ্ছি, সেটি একটি হচ্ছে দেবাশিস দাস উনি করেছেন, আলাদাভাবে নাস্তিকতার চেষ্টা করা কোনো প্রয়োজন আছে কি? এই প্রশ্নটি উনি করেছেন, অশোকবাবুকে করেছেন যদিও। তো এইটি একটি প্রশ্ন করেছেন। আর প্রবীর ব্যানার্জি যে প্রশ্নটি করেছেন, ব্রাহ্মণ্যবাদ যদি নাস্তিক হতো তাহলে দলিতরা কি আস্তিক হতো? এইরকম একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন নিয়ে আমরা জীবন সরকারে যাব। কিন্তু একটি কথা এক্ষেত্রে বলা প্রয়োজন, যেটা কিন্তু যখন জীবনবাবু বলছিলেন তার মধ্যে এসেছে, যে ব্রাহ্মণ্যবাদ যে মতবাদ, সে মতবাদ নাস্তিক হলে সে তো মতবাদ থাকবে না। ব্রাহ্মণ্যবাদ যে বিশ্বাসের উপরে, যে দর্শনের উপরে দাঁড়িয়ে, একথা কিন্তু এইমাত্র যখন উনি বললেন, অশোক মুখোপাধ্যায় তার কথাটা কিন্তু এসছে আর কি। হ্যাঁ, যখন উনি বললেন যে আসলে দলিতের একটা অংশ যারা নিষ্পেষিত, তারাও কিন্তু ব্রাহ্মণ্যবাদের হয়ে, মানে যারা বিজেপির ভোটার হয়ে পড়ছেন। সুতরাং এই প্রশ্নটি কিন্তু ব্রাহ্মণ্যবাদী হলে তিনি, বা মনুবাদী হলে তিনি নাস্তিক হতে পারেন না। এইটা বোধহয়, এটা আমার একটা মনে হলো, এটা কিন্তু দুই বক্তার কাছেই, মানে দুজন বক্তাই আমাদের এই প্রশ্নটিকে রেখেছেন আর কি। আরো একটি কথা ছোট্ট অ্যাড করে আমি যদি তারপর যাবো জীবনবাবুর কাছে, যে এখানে কিন্তু একটি গণতান্ত্রিকতা প্রশ্ন আছে। এই যে ঈশ্বর, ব্রাহ্মণ্যবাদ, এখানে একটা কেন্দ্রিকতা, আমিই করতে পারি, আমি ঈশ্বর, আমি সব। হ্যাঁ, এইরকম একটা কেন্দ্রিকতা প্রশ্ন আছে, যেটা কিন্তু মানে একদম অন্তর্গত, মানে একদম মানে ভেতর থেকে অন্তর্নিহিত হবে সে গণতান্ত্রিক ধারণা এর বিরোধী। তো ব্রাহ্মণ্যবাদ কিন্তু সেটাই। তো তার পক্ষে নাস্তিক হওয়া বোধ হয় একটু মানে সম্ভবই নয় আর কি। আমি তাও একবার এই প্রশ্নটিকে নিয়ে জীবনবাবুর কাছে যাবো, আপনার কাছে, ডক্টর সরকার। হ্যাঁ, প্রবীরদার প্রশ্নটা নিয়ে আলোচনা করি। যে উনি বোধহয় এটা বলেছেন যে ব্রাহ্মণ্যবাদীরা না থাকলে দলিতরা কি নাস্তিক হয়ে যেতেন, তাই তো? এইরকম বোধহয় একটা প্রশ্ন করলেন, না? হ্যাঁ, মানে প্রশ্নটা উনি যেটা লিখেছেন, ব্রাহ্মণ্যবাদ যদি নাস্তিক হতো তাহলে দলিতরা কি আস্তিক হতো? দলিতরা, প্রাচীন ভারতে দলিতরা এক অর্থে নাস্তিকই ছিলেন। ওইভাবে ঘোষিত বা আজকের সংজ্ঞায় যে অর্থে নাস্তিক, সেইটা নয়। অর্থাৎ আর্যীকরণ, বহিরাগত আর্যরা আসবার আগে, বেদ লেখার আগে, ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা হবার আগে, হিন্দু মতবাদ প্রতিষ্ঠিত হবার আগে, প্রাচীন ভারতে যারা ভারতবর্ষের অনার্য মানুষ, সভ্যতার যারা পিলসুজ, তারা লোকায়ত ধর্মে বিশ্বাস করতেন। প্রাকৃত ধর্ম, ন্যাচারাল ধর্ম, সেটা এক অর্থে তো ওইভাবে ঈশ্বর কেন্দ্রিক ধর্ম তো নয়। লোকায়ত ধর্মগুলো আপনারা জানেন। তো তাদের উপরেই তো আরোপ করা হলো, ব্রাহ্মণ্যবাদীরা তাদের উপরেই নানা রকম ভাবে এই যে বর্ণ বিভাজন, কাল্পনিক ঠাকুর দেবতা, এগুলো দিনের পর দিন এনে এগুলো তাদের উপরে মস্তিষ্কে গেঁথে দেওয়া হলো। তো সুতরাং দলিতরা এক অর্থে তারা আজকের যে অর্থে আস্তিকতা, যেভাবে ঈশ্বরে বিশ্বাস, স্বর্গে নরকে বিশ্বাস, ভূত প্রেতে বিশ্বাস, জাতপাতে বিশ্বাস, জাতপাত নিয়ে মারামারি, হানাহানি, বৈষম্য, কাটাকাটি, এবং সেটা বংশ পরম্পরায় দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেওয়া, বাড়িতে তার বীজ বপন করা, এই অর্থে প্রাচীন ভারতের অনার্য মানুষ, যাদের আজকের আধুনিক ভাষায় দলিত বলা হচ্ছে, তারা সেই চর্চা কোনোদিন করতেন না। তারা সেই ধরনের অসভ্যতা তাদের সমাজ জীবনে ছিল না, তা আমরা অন্তত ইতিহাসে তেমনটা পাই না। এটুকুই। সুতরাং এই তাদের, এই যে দলিতদের বা নিম্নবর্গের মানুষদের, তথাকথিত শাস্ত্রের শূদ্রদের, তাদের অতীত ঐতিহ্যের কাছেও অনেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন যে তোমরা এই মনুবাদী ধর্ম বাদ দাও, মনুস্মৃতিকে বয়কট করো। এই জন্য তো বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর 1927 সালে পার্লামেন্টে মনুস্মৃতি দাহ করেছিলেন। ডিবেটে উনি জয়লাভ করে সেটা পুড়িয়েছিলেন। প্রতি বছর সারা ভারতের বিভিন্ন জায়গা ওই তারিখে এই মনুস্মৃতি দাহ করা হয়, উৎসব করা হয়। কেন? সেখান থেকে ফিরিয়ে বলছে তোমরা তোমাদের লোকায়ত ধর্মে ফেরো, প্রাকৃত ধর্মে ফেরো। ভালো হচ্ছে, সব থেকে ভালো নাস্তিক হয়ে যাও,
ঈশ্বর কেন্দ্রিক ধর্মচর্চা বাদ দাও, স্বর্গ নরক এই কাল্পনিকতা থেকে বেরিয়ে আসো, এগুলো ভণ্ডামি, এগুলো জোচ্চুরি, এগুলো লোক ঠকানো ব্যবসা, এগুলোর মধ্যে থেকো না। এটা করতে পারলে খুব ভালো, না হলে অন্তত পক্ষে লোকায়ত তোমার যে নিজস্ব বাপ ঠাকুরদার পিতৃপুরুষের যে ঐতিহ্য সেইখানে ফেরো। এই তো প্রতিনিয়ত আজকে চারদিকে এই লড়াই শুরু হয়ে গেছে নতুন করে, বিভিন্ন ভাবে এটা 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 হচ্ছে এবং এটা রিকনস্ট্রাকশন হচ্ছে, বিনির্মাণ হচ্ছে। আমি সেটাই বলছিলাম যে আমরা সেই জায়গাগুলো তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা। 5টা অন্ধ দলিত, ধর্মান্ধ দলিত, তারা লক্ষ লক্ষ দলিতের দায়িত্ব নিয়ে বসে নেই। আমাদের যেতে হবে যারা পড়াশোনা করা, বিজ্ঞান মনস্ক, সংস্কৃতিবান, সেই সব মানুষের কাছে যেতে হবে। আর ওই দলিত সমাজের যারা আন্দোলনে নেমেছেন, জায়গাটা বুঝতে পেরেছেন যে আমাদের ধর্মের মোহ থেকে মুক্ত হতে হবে, ধর্মান্ধতা কাটাতে হবে, বা আমি কাটাতে পেরেছি, তাদেরকেও আবার বিজ্ঞান মনস্ক মানুষকে অনুসন্ধান করা, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদেরকে খোঁজ খবর করা, তাদের সঙ্গে একটা যুদ্ধের লড়াইয়ের একটা বৃহৎ যাত্রা পথ তৈরি করা। তবে তো আমাদের মাথার উপরে যে জগদ্দল পাথর ধর্মের নামে যে বোঝা রয়েছে, সেই বোঝাটা তবে তো না আমরা সরাতে পারবো, একটা মানবতার পথ তৈরি করতে পারবো, একটা রাস্তা তৈরি করতে পারবো। ওই বৃহৎ পরিসর তৈরি করতে গেলে আমি বারবার করে বলছি, আমাদের এই জায়গাটা এই লিঙ্কেজটা আমাদের খুব দরকার। আমরা কি করছি? আমরা যারা তথাকথিত ব্রাহ্মণ সমাজে জন্মেছি, আমরা জাতের অহংকার, জাতের গৌরব নিয়ে, সুতরাং আমার সমকক্ষ, আমি হাওড়ায় বাস করি, অমুক ব্যানার্জি পরিবারের, আমার সমকক্ষ আলিপুরদুয়ারের অমুক বর্মন, সে আমার সমকক্ষ হতে পারে না। পরে ওর যে আন্দোলন, ওর যে মুভমেন্ট, ওটা আমি শুনবো কেন? এই যে গোয়ার্তমি, এই ভাবনাগুলো আমি একটু স্পষ্ট করছি, এই জায়গাগুলো আছে। সেই জন্য আজকে এত করে বারবার করে আমরা লিখছি, বলছি দলিত মানে দলিত নয়, আম্বেদকরবাদী মানে আম্বেদকরবাদী নয়। এটা একটা যুদ্ধ, বারবার করে মনে রাখবেন। দলিতেরা জাতপাতে বিশ্বাস করে না, দলিতরা সবসময় ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাস করে, জাতপাতের বিরুদ্ধে তারা লড়াই করে এবং জাতপাতকে ভেঙে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে তারা নির্মাণ চায়। সেই নতুন নির্মাণের নাম হচ্ছে মানবতাবাদ, জাতপাত বর্ণ বৈষম্যহীন সমাজ। তাহলে এত বড় লড়াই, এই রকম মতবাদে যারা বিশ্বাসী, তাদেরকে আপনি সেলুট দেবেন না? তাদের ওয়েলকাম, স্বাগত জানাবো না? তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব না? তারা শুধু দলিত বলে, নিম্নবর্গের মানুষ বলে, আম্বেদকর প্রেমী বলে তাদেরকে আমরা সারা জীবন দূরে দূরে রাখলাম, সারা জীবন দূরে দূরে রাখলাম। আজকে মনে করুন রবীন্দ্রনাথ ঠাকুর পুরীর মন্দিরে গলা ধাক্কা খেলেন, তাকে উঠতে দেওয়া হলো না, পিরালি ব্রাহ্মণ বলে, বাংলার ব্রাহ্মণ বলে, জাতপাত মানেন না বলে, মুসলমান নিম্নবর্গের মানুষের মধ্যে জমিদারি দেখতে যান বলে তাকে অবহেলা করা করো। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ওখান থেকে ফিরে এসে লিখলেন, এবার ফেরাও মোরে, কোথায় ফেরাও? তিনি কবিতা লিখলেন, ধর্মকারার প্রাচীরে বজ্রহানে, অবাগা দেশে জ্ঞানের আলো কালো। তাহলে এই ভাবনাগুলো কি? কবিতার ভাষা হচ্ছে ইশারার ভাষা, ইঙ্গিতের ভাষা। কি ইঙ্গিত, কি ইশারা দিলেন, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, খনন করতে হবে। সেই সূত্রে তাহলে তারা আজকে এই যে মন্দিরের ধর্মান্ধতা, জাতপাত, ব্রাহ্মণ্যবাদ, ছোঁয়াছুঁয়ি, অস্পৃশ্যতা বলুন তো, এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রবলভাবে সংগঠিত লড়াই একমাত্র দলিতরা করছে। এছাড়া যারা আমাদের বন্ধু স্বজন, অর্থাৎ জন্মেছে ব্রাহ্মণ পরিবারে কিন্তু ব্রাহ্মণত্ব মানেন না, ধর্মের গোড়ামি নেই, অশোক মুখোপাধ্যায়ের মতো মানুষেরা আমাদের কাছে নমস্য, সেই মানুষগুলোর কথা আমি বাদ দিচ্ছি, এরা তো মানবিক মানুষ। কিন্তু তার বাইরে বৃহৎ পরিসরে যে মানুষগুলো, ধর্মান্ধতা নেই কিন্তু বর্ণান্ধতায় তারা আক্রান্ত, তাদের রক্ত থেকে এখনো বর্ণান্ধতা কাটেনি। এই যাদের কাটেনি তারা বাইরে সাম্যবাদী, বাইরে নাস্তিক, বাইরে বিজ্ঞান মনস্ক, কিন্তু দলিত উত্থানে তাদের গাত্রদাহন হয় কেন? এই প্রশ্নটা আমাদের বিবেককে বিদ্ধ করছে। কেন এই মানুষগুলো মানুষ নয়? আপনার প্রতিবেশী নয়? আপনার দেশের সভ্যতার শ্রমজীবী মেহনতি মানুষের অগ্রগতিকে আপনি কেন ওইভাবে দেখবেন? নাস্তিকের দৃষ্টিভঙ্গি হবে বৃহৎ পরিসরের, নাস্তিকের হবে যুক্তিবাদী, মানবিক, সকল মানুষকে নিয়ে বেঁচে থাকা, সকল মানুষের সাম্য, সামাজিক ন্যায় ও সমতায় তারা বিশ্বাসী হবে। এই অর্থে আমার বারবার করে অনুরোধ ছিল, বা আমি বলবার চেষ্টা করেছি যে এই নানা রকম যুক্তি, কুযুক্তি, এই সংকীর্ণতা, এগুলো উদাহরণ দিলে শেষ হবে না। আমরা সেই জায়গায় যাব না।
কি করলে আমরা সংগঠিতভাবে কাজটাকে এগিয়ে নিতে পারি, সেই জায়গাগুলো বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা একত্রিত হয়ে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে বৈশ্য, এইগুলো নাস্তিক আন্দোলনের এগুলো কোনো গুরুত্ব নেই। আমি দলিত সমাজকর্মী আমাকে বলছেন, কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার একটা আন্দোলন করবার জন্যই নাম ওই পরিচয় থাকতে পারে, কিন্তু আমার বৃহৎ পরিচয় হচ্ছে, শেষ ধাপ হচ্ছে, স্টেজ হচ্ছে মানবিক আন্দোলন, মানবতা, মানুষের কথা বলা। কিন্তু আমরা যেহেতু একটা মতবাদকে ভাঙতে চাইছি, ভাঙতে গেলে গড়ার জন্য একটা আইডেন্টিটি, একটা পরিচয় দরকার। কি চাইছি, আমার লক্ষ্য কি, কি করতে চাইছি, সেইটা পরিষ্কার করবার জন্য এগুলো বলছি। তার মানে এই নয় আজকে ধরুন দলিতবাদ প্রতিষ্ঠিত হলো ভারতবর্ষে, হলো, তাদের মধ্যেও যদি গোঁড়ামি একদিন আসে, তাদের মধ্যেও যদি ধর্মান্ধতা পেয়ে বসে, তারাও যদি ধর্ম ব্যবসা করে, রাষ্ট্রের সাথে নিয়ে ইন্ধন দেয়, আমরা যে ধরনের চিন্তা করি আমরা আবার সেদিন থেকে আবার ফাইট করব তার বিরুদ্ধে। এই জায়গা হচ্ছে এইটা, এটা হচ্ছে মৌলিক জায়গা। ধন্যবাদ, এতটুকু। ধন্যবাদ। আসলে এটা একটা বাস্তবতা, ভারতের বাস্তবতা, যে ব্রাহ্মণ্যবাদ, বর্ণবাদের চিন্তা সর্বত্র টিকে আছে। তারই রিফ্লেকশন, প্রতিফলন আমরা পাই বিভিন্ন সংগঠনে। সে সংগঠন বিভিন্ন তথাকথিত প্রগতিশীল সংগঠন হতে পারে। অন্যদিকে বিজ্ঞান আন্দোলন বা এই ধরনের ধর্মের বিরুদ্ধে আন্দোলন, তো তার থেকে বেরিয়ে আসার চেষ্টা, আপনি যেভাবে বিষয়টাকে আমরা দেখতে পারি যে একটা লড়াই, যে বর্ণবাদী ব্যবস্থা, ধর্মবাদী ব্যবস্থা, তার বিরুদ্ধে লড়াই। এখন এই লড়াইয়ের সৈনিক যেমন তথাকথিত উচ্চবর্ণের মানুষ হতে পারেন, নিম্নবর্ণের মানুষ হতে পারেন। আবার ব্রাহ্মণ্যবাদকে টিকিয়ে রাখে শুধু যে উচ্চবর্ণের লোক তাও কিন্তু নয়। যে কথাটা মানে বলছিলেন অশোকদা বলছিলেন, যে সেটাও কিন্তু আমরা দেখবো যে ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা ধারণ তথাকথিত দলিত মানুষদের মধ্যেও মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আর কি। তো সুতরাং এইটা দুপক্ষেই আছে। এটা সম্ভবত এইটা আমাদের বর্তমান দেশ, বর্তমান সমাজের বাস্তব অবস্থা, একে কাটিয়ে উঠতে হবে। এর জন্যই আন্দোলন, এর জন্যই সংগঠন ইত্যাদি। তো এবং সমস্ত দলিত আন্দোলন কিন্তু একদম জাতপাতের বিরুদ্ধে গিয়ে কথা বলতে যায় তা কিন্তু নয়। মানে যেটা অশোক বাবুর কথাতে উঠে এলো, 70% ভোট বিজেপি পেয়েছে দলিতদের মধ্য থেকে। তো এইটাও আমরা 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 দেখছি। তো সবগুলো থেকেই এই সচেতন মানুষ, বিজ্ঞান আন্দোলনের মানুষ, প্রকৃতপক্ষে প্রগতিশীল আন্দোলনের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এগিয়ে আসবেন। এটাই বোধ হয় মানে মূল কথা। আমরা একদম শেষ দিকে এসে গেছি, আমাদের শেষ করতে হবে। তো আজকের আলোচনায় যে বিষয়গুলো উঠে এলো সেটা অত্যন্ত চিত্তাকর্ষক কতগুলো বিষয় আমরা পেয়েছি। আমরা যেমন অশোক বাবুর বক্তব্য থেকে যেটা পেয়েছি, যে বিজ্ঞান মনস্কতার স্বরূপকে একটা অন্যভাবে, অন্য অ্যাঙ্গেলে একটা দেখার সুযোগ পেয়েছি আমরা ওনার কথার মধ্য দিয়ে। এবং উনি যেভাবে স্লাইডও দেখাচ্ছিলেন, যে বিজ্ঞান মনস্কতাটাকে একটা আধার হিসেবে ধরার চেষ্টা করেছেন। এটাও বলেছেন যে একদিন নাস্তিকতাবাদ এবং বিজ্ঞান মনস্কতা তারা পাশাপাশি মিলে যাবে, একাকার হয়ে যাবে। আমরা হয়তো সেই দিনের স্বপ্ন দেখি, কিন্তু এখন এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে কোনো বিরোধ আছে। বিরোধ বলবো না, তাদের মধ্যে একদম তারা এখনো হয়ে যায়নি। তো এই কথাটি যে অশোক মুখোপাধ্যায়ের মধ্যে এলো, উনি যেটা একটা একটা বক্স এঁকেছিলেন, তার মধ্যে আছে বিজ্ঞান মনস্কতা, তার চারদিকে নাস্তিকতা, অবিশ্বাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এই প্রসঙ্গটি এসছে, এবং কোথাও গিয়ে নাস্তিকতার ভিত্তি হয়ে উঠতে হবে যুক্তিবাদকে, বিজ্ঞান মনস্কতাকে, সেই কথাটাও উঠে এসেছে। এবং শেষত ডক্টর জীবন কুমার সরকার এবং শ্রী অশোক মুখোপাধ্যায়ের কথার মধ্যে এসেছে
যে প্রগতিশীল আন্দোলন এবং সেটা যদি দলিত মুক্তি আন্দোলন হয়, তাহলে কিন্তু সেই আন্দোলনকে, সেই দুটি আন্দোলন, মানে একদিকে দলিত মুক্তি আন্দোলন, অন্যদিকে বিজ্ঞান মনস্কতা প্রসারের আন্দোলন, তাদেরকে হাত ধরাধরি করতে হবে, দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। এই মানে প্রসঙ্গগুলো এসছে। আমরা আশা করব আগামী দিনে বিজ্ঞান সংগঠনগুলো এবং দলিত মুক্তি আন্দোলনের যে সংগঠন, তারা হাত ধরাধরি করে চলবে এবং একে অন্যের পরিপূরক হয়ে উঠবে। তো আমরা এই দিনেই মানে এরকম ভাবেই দেখতে চাইছি। শেষ করার আগে অসীম বাবুর কাছে একবার যাব, যদি শেষ কোনো তার মানে বক্তব্য থাকে। আপনি মিউটেড আছেন অসংখ্য, আপনি মিউটেড, আনমিউট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার বক্তব্য হলো যে আমরা এই ধরনের আলাপ আমরা চালিয়ে যাব, কখনো অনলাইনে কখনো অফলাইনে, সামনাসামনি বসে আলোচনা তর্ক বিতর্ক হবে, তবে আমরা আরো এগোতে পারবো পথে। আমার এটি এক্সপেকটেশন। আপাতত এইটুকুই। ধন্যবাদ ডক্টর সরকার। আপনার আমরা শেষ করব, যদি আর এক কথায় যদি কিছু বার্তা দেওয়ার থাকে। হ্যাঁ, বার্তা এটাই, অশোক বাবুর সঙ্গেও আমি সহমত যে আমাদের এই একটা এরকম আলোচনায় যথেষ্ট নয়, মাঝে মধ্যে আলোচনা হতে পারে এবং অনলাইন অফলাইন দুভাবেই হতে পারে। এইভাবে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের আগামী দিনগুলো বা আগামী কর্মসূচি বা ছোট ছোট ভুল বোঝাবুঝি বা কাজের জায়গাগুলো তৈরি করা, আমি এইটা আমিও সমর্থন করি ভীষণভাবে, এই জায়গাটা করতে হবে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই। অশোক বাবুকে অজস্র আমার প্রণাম, অসংখ্য ধন্যবাদ। আমি সমৃদ্ধ হলাম ওনার কাছ থেকে। তত্ত্বগত যে বিষয়গুলো উনি অত্যন্ত ভালো আলোচনা রেখেছেন। আর অবশ্যই আমি ধন্যবাদ জানাবো সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থাকে, যারা মানে এরকম একটা আলোচনার পরিসর তৈরি করলেন, আমাদেরকে ডাকলেন, তাদেরকে ধন্যবাদ। সঞ্চালনা খুব ভালো করেছেন সুকান্ত দা, ভীষণই ভালো লাগলো। আর যারা দর্শক শ্রোতা বন্ধু আমাদের কথা শুনেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথাটা দুজন বক্তাই বললেন, আমাদের পথ চলা শুরু হয়েছে, আরো জোরদার হোক, একসাথে কাজ এগিয়ে নিয়ে যাই। বিজ্ঞান মনস্কতার প্রসারের যে আন্দোলন বিজ্ঞান সংগঠনগুলো শুরু করেছে, নাস্তিকতা প্রসারকে যে আলাদাভাবে দেখছে, তারাও কোনোভাবে বিজ্ঞান মনস্কতা আন্দোলনের কেই এগিয়ে নিয়ে যাবে। এবং তারপরে প্রগতিশীল আন্দোলন, দলিত মুক্তি আন্দোলন, তারা একসাথে পথ চলুক, আগামী দিন আরো সুন্দর হোক। আমরা সমবেতভাবে সমস্ত অযুক্তি, কুসংস্কার, ব্রাহ্মণ্যবাদ, কর্তৃত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আগামী দিন আমাদের আরো সুন্দর হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠবে আন্দোলনের মধ্য দিয়ে। এই কথা বলে সবাইকে শুভরাত্রি জানিয়ে সারা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।